আমাদের সাদেক বাচ্চু ভাইয়ের লাশ কবর দিতে দেবে না। সাদিক বাচ্চুর লাশকে কেন কবর দিতে দেওয়া হয়নি, কি ঘটনা ঘটেছিল তার সাথে, আর সাদিক বাচ্চুর মৃত্যুতে শাকিব খান কেন পাগল হয়ে গিয়েছিল, কিভাবে মারা যায় সাদিক বাচ্চু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সাদিক বাচ্চুর সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো যা দেখার পর আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটা অভিনেতার সাথে কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার মৃত্যুর সময়, তা জেনে নেব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা জানব যে সাদিক বাচ্চুর লাশকে কেন কবর দিতে দেওয়া হয়নি, কি ঘটনা ঘটেছিল সেই দিন। আমাদের সাদেক বাচ্চু ভাইয়ের লাশ কবর দিতে দেবে না খিলগাঁও কবরস্থানে। সেই লোকাল ছেলেদেরকে দিয়ে, লোকাল কমিশনারকে দিয়ে সেই কবরস্থানের গেট পাহারা দিয়ে অর্ধেক কোমর পর্যন্ত পানিতে নামছি কবরের ভিতরে। সেই কবরে কিন্তু বাচ্চু ভাইয়ের লাশ কবর দিছে। ওয়াসিম ভাইয়ের লাশ কিন্তু করোনাতেই কিন্তু বনানী কবরস্থানে কবর দিছে। আমাদের কবরী ম্যাডামের লাশ কিন্তু সেখানে কবর দিছে। কোনো অতিথি পাখি সেদিন ছিল না, কিন্তু আজকে অনেক অতিথি পাখি আসছে। আর সাদিক বাচ্চু তিনি কিভাবে মারা যান, আসলেই কি তিনি মারা গেছেন না তাকে মেরে ফেলা হয়েছে? ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন সাদেক বাচ্চু, যিনি অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। সাদেক বাচ্চু 1 জানুয়ারি 1955 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মাহবুব আহমেদ সাদেক। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চাঁদপুর জেলায়। নিয়মিত অভিনয়ের পাশাপাশি সরকারি চাকরিও করেছেন সাদেক বাচ্চু। তিনি ছিলেন ডাক বিভাগের সাবেক কর্মকর্তা। দীর্ঘ 50 বছরের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা সর্বত্র দাপটে বিচরণ ছিল সাদেক বাচ্চুর। তিনি 1985 সালে রামের সুমতি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন। 1974 সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের ওপর। 90 দশকে এহতেশামের চাঁদনি সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েকশো সিনেমায় ভিলেন চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া 2018 সালে একটি সিনেমার গল্প সিনেমায় অভিনয় সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জনপ্রিয় এই অভিনেতা। সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত হয়ে 2020 সালের 14 সেপ্টেম্বর ঢাকার মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এখন জেনে নেব সাদিক বাচ্চুর মৃত্যুতে শাকিব খান কেন পাগল হয়ে গিয়েছিল, কি ঘটনা ঘটেছিল শাকিব খানের সাথে। তোর মতো পোলা যার আছে সেই তো কোটিপতি। স্বপ্ন বুকে লইয়াই বাইসা থাকি। আমি স্বপ্ন নিয়ে বাঁচতে চাই না বাবা, স্বপ্ন সফল করে বাঁচতে চাই। অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। আজ সোমবার 12টা 5 রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর সাদেক বাচ্চুর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর তার অবস্থা আরও ক্রিটিক্যাল হতে থাকে। সর্বশেষ সোমবার সকালে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হন সাদেক বাচ্চু। তার এই অকাল প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন হালের জনপ্রিয় তারকা শাকিব খান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করে লেখেন, সাদেক বাচ্চু ভাই শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। আমাকে তিনি সবসময় আগলে রেখে ভালোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিতেন, মানসিক সাপোর্ট দিয়ে সাহস যোগাতেন, নিয়মিত আমার খোঁজ খবর রাখতেন। সহশিল্পী কিংবা অভিভাবকত্বের বাইরেও বাচ্চু ভাই আমার প্রতি এক অদৃশ্য মায়া দেখাতেন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। চলচ্চিত্রে এতগুলো বছর ধরে কাজ করে অনেকের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক হলেও সবাই আপন হতে পারেনি। হাতে গোনা কিছু মানুষ হৃদয়ে ঠাঁই পেয়েছে, তাদেরই একজন ছিলেন সাদেক বাচ্চু ভাই। তার সঙ্গে মন খুলে কথা বলতাম, সবকিছু শেয়ার করতাম। তিনি আমার ভালো কাজে যেমন উৎসাহ দিতেন, তেমনি মন্দ শুনলে খুব কষ্ট পেতেন। এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো? গত 20 বছর ধরে আমরা একসাথে পথ চলছি। সংস্কৃতির সব মাধ্যমে সফল হওয়া এই মানুষটিকে আজ হারালাম। একজন সহকর্মী হারানোর চেয়ে আমার ব্যক্তিগত বেদনা লাগছে। মনে হচ্ছে আমি আমার কোনো এক স্বজনকে হারালাম। পরম শ্রদ্ধেয় সাদেক বাচ্চু ভাইয়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকবেন দোয়া করি শান্তিতে থাকবেন। তো বন্ধুরা, শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুতে আপনারা কতটুকু শোকাহত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি স্বপ্ন নিয়ে বাঁচতে চাই না বাবা, স্বপ্ন সফল করে। আর আমরা এখন জানব সাদিক বাচ্চুর অভিনয় কেমন ছিল। সাদেক বাচ্চু, যার আসল নাম মাহবুব আহমেদ। সাদেক বাচ্চু ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান অভিনেতা। তিনি তার অভিনয় জীবনের শুরুতে নায়ক হিসেবে পর্দায় আবির্ভূত হলেও পরবর্তীতে খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 1985 সালে রামের সুমতি চলচ্চিত্রে নায়ক হিসেবে তার বড় পর্দায় অভিষেক ঘটে। তবে এই চরিত্রে তিনি তেমন সাফল্য পাননি। পরবর্তীতে সুখের সন্ধানে চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। এরপর চাঁদনি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তার অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি প্রায়
প্রায় 500টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের প্রতিভা স্বীকৃতি স্বরূপ 2018 সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বন্ধুরা, সাদিক বাচ্চুর একটা কথা খুব ফেমাস যে তিনি নায়ক থেকে খলনায়ক হয়ে গেছিল। তা কিভাবে, তা এখন জেনে নেব। কিন্তু মা, তোমার চোখের সামনে দুটি জীবন ধুকে ধুকে শেষ হবে, তাই বা কি করে সহ্য করবে? সাদেক বাচ্চু, যার প্রকৃত নাম মাহবুব আহমেদ সাদেক, যিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের এক বিশিষ্ট অভিনেতা। পাশাপাশি তিনি ডাক বিভাগের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র 15 বছর বয়সে তিনি ডাক বিভাগে চাকরিতে যোগদান করেন এবং চাকরির পাশাপাশি তার পড়াশোনা ও অভিনয় জীবন সমানভাবে চালিয়ে যান। অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকে তিনি মঞ্চ ও রেডিওতে নিয়মিত অভিনয় করতেন। 1974 সালে বাংলাদেশ টেলিভিশনের প্রথম অঙ্গীকার নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এবং বিটিভিতে তার অভিনীত নাটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। 1985 সালে শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি চলচ্চিত্রে তিনি প্রথমবার বড় পর্দায় পার্শ্বনায়ক চরিত্রে অভিনয় করেন। মা, আমি এভাবে শিখার জীবনটা নষ্ট হতে দেব না। প্রথম দিকের বেশ কিছু চলচ্চিত্রে পজিটিভ চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে সুখের সন্ধানে চলচ্চিত্রের মাধ্যমে তিনি খল চরিত্রে অভিনয় শুরু করেন। খল চরিত্রে তার অসাধারণ অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি দ্রুতই চলচ্চিত্রের অন্যতম খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন এবং 2018 সালে একটি সিনেমার গল্প চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনয় ও অবদান বাংলাদেশের অভিনয় জগতে আজও অনন্য এক মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। আর বন্ধুরা, ভিডিওর শেষে সাদিক বাচ্চু তিনি তার মৃত্যুর আগের দিন শেষ ইন্টারভিউতে কি গোপন কথা বলে গিয়েছিল, চলুন তার ইন্টারভিউটি দেখে নি তাহলে। যেদিন মারা যাবে তার আগের দিন যে ছবিটাতে শুটিং করতেছিল, সেই ছবিতে একটি চরিত্র করে দেওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করতেছিলেন। চরিত্রটা ছোট, তো আমি কার জন্য দাবি করে বেরিয়ে আসতেছি যে মান্না সাহেব, আপনার ওই আমাদের যে বাগান এফডিসি ঝর্ণা স্পট যেটাকে আমরা বলি, সেখানে শুটিং ভাই বলে, হ্যাঁ বাচ্চু ভাই, বাচ্চু ভাই শুনে শুনে বললাম যে হ্যাঁ, আপনি চিন্তা যেটা করছেন ভালো চিন্তা করছেন, এখন সময় হয়েছে আপনার আরো ভালো কি ক্যারেক্টার করা। এটি ছিল তার সাথে আমার শেষ কথা। তারপর দিলাম কাজ করতেছি, হঠাৎ করে আমি একটা টেলিফোন করলাম যে মান্না ভাই মারা গেছে। মান্না ভাইকে অনেকেই কিন্তু আসলে সাধারণ মানুষ, মেহনতি মানুষের অভিনেতা বলে। বাংলাদেশে যত ছবি হয়েছে সবচাইতে দারাজ কণ্ঠে সবচাইতে বেশি সংলাপ কিন্তু উনি দিয়েছে। তো এই সময়ের কথা যদি বলি, মান্না ভাইয়ের সংলাপ, মান্না ভাইয়ের ছবি কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? না, যে প্রতিবাদী চরিত্রগুলো উনি করতেন, দরাজ কণ্ঠে চিৎকার করে করতেন, কি করে করতেন, সেটা গল্পের প্রয়োজনে কোথায় কি করতেন। প্রতিবাদ জিনিসটা তো পৃথিবী প্রলয় পর্যন্ত থাকবে। এই সময় একটা মান্নার প্রয়োজনীয়তা আছে, কারণ এ সময় অনেক অনেক বিষয়ে যত পরিবর্তনই হোক না কেন, সময়ের পরিবেশে প্রতিবাদটা আছে। প্রতিবাদী চরিত্র, প্রতিবাদ যারা করেন তারা সবসময় আপনার প্রত্যেকের কাছেই প্রশংসিত। এই জায়গাটা তো আমাদের শূন্য হয়ে আছে। ওই যে শূন্য হয়ে গেল কেন, কোথায় একটা মান্না যখন জনপ্রিয়তার চূড়ান্ত জায়গায় গেছে, তখন আমাদের দেশের যে রোমান্টিক রাজ্জাক সাহেব জীবিত, আলমগীর সাহেব জীবিত, ফারুক সাহেব জীবিত, ওয়াসিম সাহেব জীবিত, উজ্জ্বল সাহেব, শৈলানা, এই সমস্ত আমাদের যে মধ্যগগনের সূর্য, আমাদের যে অহংকার, সুপারস্টার, এই যে যারা জীবন্ত কিংবদন্তি যারা, তাদের উপস্থিতিতে মান্না তার নিজস্ব একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এটা কিন্তু খুব একটা খেলনা ব্যাপার না, কিন্তু এটা একটা ছোটখাটো ব্যাপার না। মান্না ভাইয়ের সাথে আপনার শেষ কি কথা হয়েছিল? 2008 সালে মারা গিয়েছেন। যেদিন মারা যাবে তার আগের দিন যে ছবিটাতে শুটিং করতেছিল, সেই ছবিতে একটি চরিত্র করে দেওয়ার জন্য উনি আমাকে অনুরোধ করতেছিলেন। চরিত্রটা ছোট, তো আমি কার জন্য দাবি করে বেরিয়ে আসতেছি যে মান্না সাহেব, আপনার ওই আমাদের যে
বাগান এফডিসি ঝর্ণা স্পট যেটাকে আমরা বলি, সেখানে শুটিং করে বলে হ্যাঁ বাচ্চু ভাই শুনুন, হ্যাঁ বাচ্চু ভাই এটা একটু আমাদের নিজেদের একটা ছেলের ছবি ছিল সেটা, বাচ্চু ভাই ওই ক্যারেক্টারটা একটু আপনি করে দিবেন, ক্যারেক্টারটা ডিউরেশন খুব বেশি না, কিন্তু আপনার মতো লোক ক্যারেক্টারটা করলে একটা ক্যারেক্টারটা ইয়ে হয়, এটা আমার ইচ্ছা। আমার কাছে যেটা সেটা শুটিং এর সময় যখন হবে তখন তারা না ইয়ে করতে হবে, এটা কিন্তু আপনি আড়াই গেলে চলবে না। এই কথাটা বলে আমি মান্না ভাইয়ের সেটের মধ্যে বললো তাহলে চা খাওয়া যায়, বসে চা খেয়ে যাও, কথা বললাম। তখন আমার একটা কথা বলছিল উনি, আমার তখন গল্পের স্টাইল বদলাইতে হইব, খুব ক্যাজুয়ালি কথা বলতে হবে, কিরকম এখনকার ওই যে প্রেম অমুক্ত ওইগুলোর মধ্যে আমার মানাইব, মানে জসিম ভাই যে ধরনের চরিত্রগুলি করতেন, দেলোয়ার জাহান ঝন্টু সাহেব একজন ভিলেন জসিমকে নায়ক বানিয়েছেন, বুঝলাম ও কথা না, কি করে কি ধরনের সিম্প্যাথেটিক্যাল ক্যারেক্টার তৈরি করলে, কি ধরনের পরিবেশে একটা চরিত্রকে উপস্থাপন করলে, সঙ্গীত দিয়ে সাবানা আবার এগেস্টে, তারপরে এই জুটি কত জনপ্রিয় ছবি একটার পর একটা দিয়ে থাকলো। তো ওই অর্থেই মান্না সাহেব বলতেছে যে আমার এখন একটু ভারবারে কি ক্যারেক্টারের দিকে যাওয়া উচিত, মানে তারপরে আরো একটা দুইটা পেয়ার থাকবে, ছোট ভাইয়ের মতো অন্য পেয়ার থাকবে, উনি একটু ভারবারে কি ক্যারেক্টারের দিকে যাও, আপনি কি করেন? বললাম যে হ্যাঁ আপনি চিন্তা যেটা করছেন ভালো চিন্তা করছেন, এখন সময় হয়েছে আপনার আরো ভারবারে কি ক্যারেক্টার করার। এটি ছিল তার সাথে আমার শেষ কথা। তারপর দিলাম কাজ করতেছি, হঠাৎ করে আমি টেলিফোন করলাম যে মান্না ভাই মারা গেছে, ছুটে গেলাম আমি ইউনাইটেডে। যাক, মান্না ভাইকে আল্লাহ ভালো রাখুক, তার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিক, সেটাই আমরা প্রত্যাশা এবং দোয়া করি। 90 দশকের একটা কিংবদন্তি তো অনেকে বলে থাকেন, সুপারস্টার বলা যেতে পারে আমাদের সবার প্রিয় প্রয়াত সালমান শাহ, তার সাথে আপনি কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন। তো তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক আলোচনা আছে, আবার সমালোচনা রয়েছে, হত্যার বিষয় মানে মিথ্যের বিষয়ে কথা রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। তার সাথে তো আপনি অভিনয় করেছেন, কেমন দেখেছেন? সালমান শাহ আসলে তো 27টা ছবিতে অভিনয় করেছেন, 27টা ছবিতে নয়, কারণ কিছু কিছু ছবি কিন্তু তিনি অসম্পূর্ণ রেখে গেছেন, অল্প কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। তো তাকে নিয়ে আপনার মূল্যায়ন কি, এবং আপনি তার সাথে অভিনয়ের অভিজ্ঞতা বা তাকে কেমন দেখেছেন একটু শুনতে চাই আপনার কাছ থেকে। অসাধারণ, মানে সে হয়তো অনেক সিরিয়াস একটা সিকোয়েন্স করবে, কিন্তু তার ওই শিশু সুলভ কিছু আচরণ ছিল, তাই খুব শিশু অবস্থা থেকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। ওর মা নীলা চৌধুরী, আমাদের শ্রদ্ধা বড় বোন, ওর বাবা, উনিও অভিনয় করছেন আমাদের সাথে, আমিও অভিনয় করছি ওনাদের সাথে জি আনসারি সাহেবের নাটকে। এই তখন সালমান আসতো ওনাদের সাথে, তখন থেকে তাকে দেখি ওই ছটপটে মানে একটা শিশু সুলভ আচরণ, আড্ডা মারতেছে, গল্প করতেছে, এই গাছে উঠে পেয়ারা পাড়তেছে, এরকম করতেছে, এরকম ছিল। কিন্তু ওখান থেকে ঘুরে এসেই দেখা গেল যে একটা ভয়াবহ সিরিয়াস সিকোয়েন্স করতেছে। ওই সালমান আর এই সালমানকে মিলানো যেত না। এই সালমান যখন স্ক্রিনের সামনে তখন আর সে কোনোদিন প্রম্পট দিত না, একবার দুইবার স্ক্রিপ্টটা দেখে নিয়ে সংলাপ মুখস্থ করে ফেলে বলতো আমাকে প্রম্পট করবো না। আর অসাধারণ একটা ভালো ছেলে ছিল, ভালো মানুষ ছিল। আমরাও যে উপদেশ আমাদের গুরুদের কাছ থেকে পেয়েছি যে একটা ভালো মানুষ হতে না পারলে একটা ভালো শিল্পী হওয়া যাবে না, এটা গুরুতত্ত্ববিদ্যার জায়গা। এখানে বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। শুটিং সেটে তার সাথে আপনার কেমন গল্প ছিল? কোনো গল্প যদি মনে থাকে, একটা দুটো ছোট ছোট গল্প, যদিও বেশি ছবি না, ওই বললাম না, ওর দুষ্টামিটাই ছিল। আমাকে এই সময় তো খেপায় গেল, হয়তো এমন ভাবে মুড়ি বানিয়েছে, বললাম আচ্ছা একটু জাল দেওয়া হয় নাই, খান্ত। আমি মুড়ি মুখে দেওয়ার পর হা হয়ে গেছি, এত ঝাল দিছে। আপনার এই বোম্বাই মরিচ টরিচ দিয়ে এগুলি সব করছে। আমি তার সাথে তো কয়েকটা ছবি বাবা বলে ডাকতো আমাকে, যতগুলি ছবি করছি সবগুলি তোর বাবার ক্যারেক্টার করছে। তো তারপর সে দৌড় দিত, এই যে ছেলে মানুষগুলি দুষ্টামি। তারপরে গ্রামে শুটিং করতেছে, সুজন সখী মানিকগঞ্জের ছিটকায়, ওই মাঝখানে শাপলাটা তুলে আনবে, নেমে গেল, হায় হায় চিৎকার করে উঠছে। দেখেন
সাদা সাদাই, কালো কালোই। সালমান শাহ একটা গুণী এবং কি বলবো, নিবেদিত প্রাণ একজন নায়ক। ও যে এত অল্প সময় আমাদের ছেড়ে চলে যাবে, এটা কল্পনার অতীত। ওর চলে যাওয়ার ক্ষতিটা আমরা কোনোভাবেই পূরণ করতে পারি নাই। ও থাকলে যে প্রশংসা আপনারা তার করছেন, আমরা তো তার চলে যাওয়াটার জন্য এখনও হৃদয়ে রক্তক্ষরণ হয়। অনেক স্মৃতি, অনেক গল্প, এগুলি বলে চ্যানেলে শেষ করা যাবে না। আমাকে সে বাবা বলে ডাকতো, কারণ যতগুলি ছবি আমি তার সাথে করেছি আমি তার বাবার চরিত্রেই অভিনয় করেছি। এত নিবেদিত প্রাণ শিল্পী খুব কম দেখেছি। কাজের সময় তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার সংলাপের প্রতি, কি দৃশ্যে সে অভিনয় করছে, এখানে কি করা উচিত, এগুলি নিয়েই তার চিন্তা ভাবনা ব্যাপ্ত থাকতো। আজকে এত বছর পরেও আপনি দেখেন তার নামটা আপনারা দর্শকরা মনে রেখেছেন, তাকে স্মরণ করছেন। কিসের জন্য? ব্যক্তি মানুষের চলে যাওয়াটা স্বাভাবিক, এটা পৃথিবীর নিয়মে চলে যাবেই। সালমান চলে গেছে, একটু ব্যতিক্রম ঘটনা ছিল, সেখানে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনার মাধ্যমে সে চলে গেছে, সেটা সকলকে কাঁদিয়েছে। কিন্তু তার সৃষ্টিটা তো আজও রয়ে গেছে। তো সেই সৃষ্টিতেই সে অম্লান। সূর্য যেমন জলজল করে জ্বলে ওঠে, সালমানও তেমনি জলজল করে আমাদের চলচ্চিত্রের গগনে জ্বলে আছে, জ্বলে থাকবে অনন্তকাল, পৃথিবী প্রলয় পর্যন্ত। আনন্দ সূচি হইতে কোনো স্মৃতি মনে পড়ে স্যার? কত স্মৃতি! জুনিয়র, ঠিক আছে, কিন্তু জুনিয়র সিনিয়রটা তো বড় কথা না। আমরা যখন একসাথে কাজ করি, আমি একটা চরিত্র করি, উনি একটা চরিত্র করেন। হ্যাঁ, একটা পরিবার, আমি বাবা হই, উনি ছেলে হন, আরেকজন চাচা, কাকা, মা, ওনার প্রেমিকা থাকে। তো স্মৃতি তো প্রতি মুহূর্তেরই, মানে প্রতিটা মুহূর্তেই স্মৃতি, প্রতিটা মুহূর্তেই ভালো লাগার, ভালোবাসার। দোয়া করি আল্লাহ যেন তার আত্মার শান্তি দিক, বেহেশত নসিব করুক তাকে। অত্যন্ত পবিত্র একটি জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে। হযরত শাহজালাল সাহেবের যে মাজার শরীফ, তার পাশেই সালমান শাহর কবর। আমি ওখানে গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি হযরত শাহজালাল সাহেবের মাজার। সালমানের কবরের কাছেও গেছিলাম, অনেক আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। তো ভাই, মানুষ অমর হয়ে থাকে তার কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে, দায়িত্ববোধের মাধ্যমে। তো এই সমস্ত জিনিসে সে সম্পূর্ণ জায়গায় 100তে 100 ছিল, যার জন্যই আপনারাও তাকে মনে রেখেছেন। আমরাও এরকম একটা গুণী লোক হারিয়ে কাঙাল হয়েছি, এইটুকুই বলতে পারি। তার জন্য দোয়া করবেন আপনারা সবাই। স্যার, সর্বশেষ কোথায় দেখা হয়েছিল মনে আছে স্যার, মৃত্যুর আগে? মৃত্যুর ঠিক কয়েকদিন আগে এফডিসি দিয়ে তার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, লাল রঙের গাড়ির উপরে বসা ছিল, এরকম করে শুয়েছিল, বনেটের উপরে বসে, কাঁচের উপরে এরকম করে শুয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। মাথার মধ্যে কেমন একটা স্কার্ফ বাঁধা। ওই সময় এই স্টাইলটা একদম নতুন নতুন আসছে। সালমান খুব মডার্ন স্টাইলগুলি ফলো করে। তা আমি হেঁটে আসতেছি, আমার কোনো একটা ছবির ডাবিং ছিল, ডাবিং থিয়েটার থেকে হেঁটে আসতেছি। সে 2-3 নাম্বার যে ফ্লোর ছিল, ওইখানেই মাঝামাঝি জায়গাটা ছিল। দেখেন, সালমান নাই, সে ফ্লোরগুলি আজকে ভেঙে ফেলেছে। আমরা যারা চলচ্চিত্রের একটু পুরনো দিনের মানুষ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আধুনিকরণ হচ্ছে, সেটাকে আমরা মেনে নেব। প্রয়োজনের তাগিদে, সময়ের তাগিদে আধুনিকরণ হচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ে যে আমাদের অতীত, 3 নাম্বার, 4 নাম্বার ফ্লোর, 5 নাম্বার মাঝখানে, এটা আমাদের, ওইটার দিকে তাকালে আমাদের বুকের ভিতরটা খাকা করে ওঠে। তো ওই জায়গাটাই আমার সালমানের সাথে শেষ দেখা ছিল। তো আমাকে দেখে সে উঠে তারপরে গাড়ি থেকে নামলো। বাবা কই যাও? তা বললাম, আমি ডাবিং আসছিলাম রে, আমার কাজ শেষে আমি বাড়ি যাচ্ছি। যাও, শরীর দিকে খেয়াল রাখবা বাবা, এরকম করে বলতো সবসময়। কারণ আমি ওর মার সাথে অভিনয় করেছি টেলিভিশনের নাটকে।